ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত শেষ অংশ উপকূলীয় সমভূমি এবং দ্বীপসমূহ বা দ্বীপ অঞ্চল, এটা একত্রে আলোচনা করব। যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং শেষে যে পিডিএফ প্রশ্ন তো দেওয়া হবে সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো বা পড়ে নিলে তোমাদের চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তাদের চ্যানেলের তথ্য ইউজফুল এবং হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে আপডেট তোমরা পেয়ে যাও। বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো আজকের আলোচনায় আসা যাক। আমরা উপকূলীয় সমভূমি এবং দ্বীপসমূহের মধ্যে প্রথমে কি দেখে নেব? অবস্থান। প্রথমে আমরা উপকূলীয় সমভূমি নিয়ে আলোচনা করে নেব, তারপর আমরা দ্বীপসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে অবস্থান। এই যে উপকূলীয় সমভূমিটা আছে, ভারতবর্ষের উপকূলীয় সমভূমি এই পশ্চিম দিকের এই অংশ থেকে ধীরে ধীরে পূর্ব দিকের এই অংশ পর্যন্ত দুটো অংশে উপকূলীয় সমভূমি বিস্তৃত, অর্থাৎ উপকূল সংলগ্ন এলাকা। কি আছে? এই উপকূল সংলগ্ন গুজরাট থেকে আরম্ভ করে বোম্বাই, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ, এই কটা রাজ্যের উপকূল নিয়ে উপকূলীয় সমভূমি গঠিত। এই উপকূলীয় সমভূমির যে অঞ্চলটা আছে সেটা ক্ষেত্রফল কত? ৭,৫১৭ বর্গ কিলোমিটার এবং মোট এই গুজরাটের এই অংশ থেকে এই দিকে এই অংশ পর্যন্ত এর বিস্তার কত আছে বা দৈর্ঘ্য কত? ৫,২০০ কিলোমিটার এবং চওড়া অর্থাৎ প্রস্থটা কত? ৬০ থেকে ১০০ কিমি। কোনো জায়গায় ৬০, কোনো জায়গায় ১০০। যেমন এখানে সব থেকে চওড়া বেশি, আবার দেখো এই জায়গাগুলো সব থেকে সরু। এই হচ্ছে অংশের বিস্তার। এর মধ্যে সব থেকে বড় সমভূমি অঞ্চল হচ্ছে গুজরাটের। উপদ্বীপ সমভূমি সব থেকে বড় হচ্ছে গুজরাটের। এই সমভূমিটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে দেখো পশ্চিম দিকের উপকূলীয় সমভূমি, একটা পূর্ব দিকের উপকূলীয় সমভূমি। পশ্চিম দিকের মধ্যে কোন কোনগুলো পড়ছে? পশ্চিম দিকে প্রথমেই পড়ছে গুজরাট উপকূল। গুজরাট উপকূলের অংশটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। কচ্ছ, এই যে কচ্ছ উপদ্বীপ, এটা কাথিয়াবাড় উপদ্বীপ, একটা গুজরাট সমভূমি, তিনটে ভাগ করা হয়। একটা হচ্ছে কোঙ্কণ উপকূল, যেটা আমাদের মহারাষ্ট্র রাজ্যটার অংশ পড়ে। আর হচ্ছে কোঙ্কণের মধ্যে গোয়ার একটু অংশ পড়ে। কর্ণাটক উপকূল আর হচ্ছে মালাবার উপকূল, যেটা কেরালার উপকূলের মধ্যে পড়ে। পূর্ব দিকের যে অংশটা আছে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা নিচের দিকের অংশটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল, যেখানে তামিলনাড়ু আছে এবং অন্ধ্রপ্রদেশের একটু অংশ আছে। আর এদিকে আছে অন্ধ্রপ্রদেশের সমগ্র অন্ধ্রপ্রদেশটা এবং এদিকে হচ্ছে উড়িষ্যা। এই দুটোকে নিয়ে বলা হয় উত্তর সরকার উপকূল। উড়িষ্যা উপকূলের নাম আবার কি? উৎকল উপকূল। তাহলে এই অংশ হচ্ছে আমাদের উপকূলের শ্রেণীবিভাগ। কী করে সৃষ্টি হয়েছে সামান্য একটু শুনে রাখো। ভূ-আলোড়ন হয়েছিল আজ থেকে বহু বছর আগে, বা হিমালয় পর্বত যেমন সৃষ্টি হয়েছে ৩বার ভূ-আলোড়নের ফলে, এভাবে ভারতবর্ষের বিভিন্ন অংশ ভূ-আলোড়ন হয়েছে। ভূ-আলোড়ন এবং চ্যুতি সৃষ্টির ফলে কোনো অংশ উপর দিকে উঠে গেছে, কোনো অংশ নিচে বসে গেছে এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা বালি ইত্যাদি সঞ্চিত হয়ে এই উপকূল তৈরি হয়েছে বলে মনে করা হয়। এই উপকূল অঞ্চলে কী কী আছে? নদী আছে, দ্বীপ আছে, বালিয়াড়ি আছে, ভগ্ন উপকূল আছে যেখানে বন্দর গড়ে উঠেছে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে দেখো, আমরা এখানে অবস্থান আলোচনা করে নিলাম, ক্ষেত্রফল পেলাম, বিস্তার পেলাম, উৎপত্তি পেলাম এবং বিভাগটার মধ্যে আমরা ভাগগুলো পড়লাম, তো সেগুলো সম্পর্কে অল্প অল্প করে আমরা জেনে নেবো। প্রথমে হচ্ছে পশ্চিমের গুজরাট উপকূল। এটা বৃহত্তম উপকূল আমরা বলেছি, তিনটে ভাগ, কচ্ছ, কাথিয়াবাড় এবং গুজরাট, সেটাও বলেছি আমরা। এর মধ্যে যেটা জানতে হবে, কচ্ছ শব্দের অর্থ কী? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। আর আমরা রণ বলি, কচ্ছের রণ, রণ মানে হচ্ছে লবণাক্ত ভূমি। এখানের বড় রণগুলিকে বড় বলা হয় আর ছোট রণগুলিকে ছোট রণ বলা হয়। ক্ষুদ্র রণ এবং বৃহৎ রণ। এখানে একমাত্র আমাদের এই যে কচ্ছের রণ অঞ্চলটা আছে, এখানে একমাত্র বন্য গাধার অভয়ারণ্য আছে, যেটা তোমাদের মনে রাখতে হবে। এই অংশটাকে সৌরাষ্ট্র উপদ্বীপ নামে চিহ্নিত করা হয়। এই অংশটাকে, এখানে গিরনার বলে একটা পাহাড় আছে, সেখানে একমাত্র সিংহ সংরক্ষণ করা হয়, সিংহের অভয়ারণ্য। এর সর্বোচ্চ সিংহের নাম কি? গোরখনাথ। এই অংশের মধ্যে তাহলে এটা হচ্ছে গুজরাট উপকূলের মধ্যে গেল। এটা হচ্ছে কোঙ্কণ উপকূল, এটা মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে অবস্থিত। এখানে সবথেকে উল্লেখযোগ্য শহর হচ্ছে মুম্বাই, এই উপকূলের মধ্যে অবস্থিত। সর্বাধিক ভগ্ন উপকূল এখানে আছে এবং এখানে সমুদ্রের জল একদম সরাসরি গিয়ে উপকূলকে ধাক্কা মারে, মানে এখানে উপকূলের বিস্তারটা সব থেকে কম। এবার হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের মধ্যে কী উপকূল পড়ছে? কর্ণাটক উপকূল পড়ছে। এখানটা সংকীর্ণ, সব থেকে সংকীর্ণ, এটা পশ্চিম উপকূলের মধ্যে সব থেকে সংকীর্ণ। তবে এখানে কি আছে? তোমার বালিয়াড়ি আছে। হ্যাঁ, এখানে
এই উপকূলের কাছে, এই কর্ণাটক উপকূলের কাছে শরাবতী নদীতে ভারতের যোগ জলপ্রপাত অবস্থিত, এটা ভারতের উচ্চতম বলা হয়। তবে ভারতের উচ্চতম জলপ্রপাত আরেকটি আছে, সেটা হচ্ছে কুঞ্চিকল, যেখানে সারা বছর জল থাকে না। এই যোগ জলপ্রপাতে সারা বছর জল থাকে, তাই এবার দুটো ভাগে ভাগ করা হয়। আর হচ্ছে মালাবার উপকূল। মালাবার উপকূলটা কী আছে? মালাবার উপকূলটা এখানে তো লবণাক্ত জলভূমি আছে বা সরু সরু খালের মতো আছে, যেগুলোকে বলা হয় ব্যাক ওয়াটার্স। মালাবার উপকূলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বড় বড় বালির তৈরি হয়, যেগুলো বলা হয় টেরিস বা থেরিস। যেমন দেখো এখানে পড়লে টেরিস বা থেরিস। এখন তো একটা অভয়ারণ্য পড়েছি, রন পড়েছি, এগুলো বিশেষত্বগুলো এখান থেকে আমরা জেনে নিলাম। এই হচ্ছে মালাবার উপকূলের বিশেষত্ব। এই মালাবার উপকূলের মধ্যে আবার কী আছে? কয়াল আছে। কয়ালটা কী জিনিস? এখানে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে স্থলভাগের ভিতর দিকে খানিকটা খাল হয়ে যায়, যেটা 3 দিক স্থলভাগ দ্বারা ঘেরা থাকে। সেই খাল অংশটাকে বলা হয় কয়াল বা ব্যাক ওয়াটার্স। এখানে ভারতবর্ষে ভেম্বানাথ কয়াল সবথেকে বৃহত্তম, ভেম্বানাথ কয়াল সবথেকে বৃহত্তম ভারতবর্ষে এবং গুরুত্বপূর্ণ। এই অংশে নৌকা দৌড় হয়, মানে নৌকা নিয়ে দৌড় প্রতিযোগিতা হয়। তাহলে এটা হচ্ছে পশ্চিম উপকূলে কতগুলো অংশ এবং তার গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আমরা আসছি পূর্ব উপকূলের যে ভাগটা আছে, উৎকল উপকূল, অন্ধ্র উপকূল, এই দুটোকে একসঙ্গে বলা হয় উত্তর সাগর উপকূল, আর লাস্টে হচ্ছে করমণ্ডল উপকূল। এই উপকূল উত্তর সাগর উপকূল অর্থাৎ আমাদের পূর্ব দিকের উপকূলটা বেশি চওড়া, তবে সবথেকে বেশি চওড়া পশ্চিম দিকে গুজরাট উপকূল, সবথেকে বেশি চওড়া। পূর্ব উপকূলের মধ্যে কী কী অংশ আছে, কী কী জানতে পারবো আমাদের? পূর্ব উপকূলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লেগুন। লেগুনটা কী জিনিস? লেগুনটা হচ্ছে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিক সমুদ্রের উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদ, যেমন হচ্ছে চিল্কা, এর বৃহত্তম লেগুন। এবং অন্ধ্রপ্রদেশে কোলেরু আছে, তামিলনাড়ুর পুলিকট আছে, এগুলো গুরুত্বপূর্ণ এই অংশটা আছে। এই পূর্ব উপকূলে বিখ্যাত নদী দুটো হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এগুলো। এই অংশের মধ্যে, এই পূর্ব উপকূলের মধ্যে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোলেরু হ্রদ, ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ, মানে মিষ্টি জলের হ্রদ। আর এই উত্তর দিকে উত্তর সাগর উপকূল যেটা আমরা বলছি, অর্থাৎ পূর্ব উপকূল, এই পূর্ব উপকূলের বিশেষ বৈশিষ্ট্য কী? এই করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ুর উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় এবং এই অংশটা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত। এখানে কাবেরী নদীর বদ্বীপ আছে। এই অংশের মধ্যে কন্যাকুমারিকা অন্তরীপ অবস্থিত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এর সঙ্গে সঙ্গে আমরা বিশেষত্বটাও জেনে নিলাম যে এই উপকূলের বিশেষত্বগুলি কী কী। উপকূল অঞ্চলটায় ভারতের প্রায় 98% বাণিজ্য সম্পন্ন করে। এছাড়া এখানের মধ্যে কী কী আছে? কাবেরী বদ্বীপ অঞ্চলটা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এটাও মনে রাখতে হবে। তেমনই এই গুজরাটের কচ্ছের রন অঞ্চলে ভারতের সবথেকে বেশি লবণ তৈরি হয়, যেমন সম্বর হ্রদ আছে, লবণ তৈরি হয়। এই উপকূল অঞ্চলটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ভাণ্ডার। আবার উপকূল অঞ্চলে তৈরি পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, ম্যাঙ্গালোর, কোচি, মুম্বাই, কান্ডালা প্রভৃতি গুরুত্বপূর্ণ বন্দর আছে, যেটা বাইরের দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং বাণিজ্য সম্পন্ন করে। এছাড়া এই অঞ্চলের মধ্যে বিখ্যাত বন্দর হচ্ছে নবসেবা, যেটা ভারতবর্ষের আধুনিকতম বন্দর নামে পরিচিত। এর পাশাপাশি এই উপকূল অঞ্চলের আরেকটি গুরুত্ব কী? উপকূলের সমভূমি। এখানে অনেক পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, যেমন আমাদের পূর্ব উপকূলে পুরী গুরুত্বপূর্ণ, বিশাখাপত্তনম গুরুত্বপূর্ণ, কন্যাকুমারিকা অন্তরীপ গুরুত্বপূর্ণ, গোয়া গুরুত্বপূর্ণ, মুম্বাই গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কোচি গুরুত্বপূর্ণ, আরব সাগরের রানী বলা হয়। এরপর আমরা আলোচনা করব দ্বীপসমূহ এর অবস্থান কোথায়। দ্বীপসমূহের অবস্থানটা দেখতে গেলে ভারতবর্ষের ম্যাপটাকে দেখতে হয়। এই যে দেখো ভারতবর্ষের এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপটা দেখো দুদিকে দুটো অংশ আছে। এইদিকে একটা লাক্ষাদ্বীপ বলে অংশ আছে, আর এইদিকে যে ছোটো ছোটো দ্বীপগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই ছবিতে ভালোভাবে দেখানো হয়েছে, দেখো এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছবিটা দেখিয়েছে, আর এদিকে লাক্ষাদ্বীপের ছবিটা দেখিয়েছে। এটা হচ্ছে ওদের অবস্থান কোথায়। লাক্ষাদ্বীপের অবস্থানটা হচ্ছে কোথায়? এই লাক্ষাদ্বীপের অবস্থানটা হচ্ছে আমাদের আরব সাগরে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ভারত মহাসাগরে। এই দুদিকে দুটো ভারতের দ্বীপপুঞ্জ আছে। এরপর আমরা যেটা আলোচনা করব যে এই দ্বীপপুঞ্জগুলোর মধ্যে মোট ভারতের দ্বীপের সংখ্যা হচ্ছে 1382টা। 1382টার মধ্যে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেখানে সংখ্যা হচ্ছে 572টি, এবং লাক্ষাদ্বীপে এর সংখ্যা কতগুলো? লাক্ষাদ্বীপ হচ্ছে 36টি। তার মধ্যে এই 572টার মধ্যে 38টাতে মানুষ বসবাস করে, আর এখানে এই 36টার মধ্যে 25টিতে মানুষ বসবাস করে। বাকি দ্বীপগুলো কিন্তু মনুষ্য বসবাসের উপযুক্ত নয়। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের
রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। আন্দামান এবং নিকোবর এই দুটো দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল এবং ডানকান প্যাসেজ দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটার উৎপত্তি নিয়ে কী বলা হয়? এটি হিমালয়ের একটি শাখা, যেটি অরুণাচল প্রদেশ থেকে যে বাঁক নিয়ে নিচে দিয়ে নেমে এসে সমুদ্রের তলা দিয়ে উঠে এসেছে এই অংশটায়, তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা গড়ে উঠেছে। এদের মধ্যে এই আন্দামান নিকোবরের মধ্যে গ্রেট আন্দামান হচ্ছে সবথেকে বড় দ্বীপ এবং কার নিকোবর হলো ছোট দ্বীপ। এই গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থান। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান দ্বীপটাকে দুটো ভাগে নামকরণ করেছিলেন। একটা শহীদ দ্বীপ, আন্দামানকে বলেছিলেন শহীদ দ্বীপ, আর নিকোবরকে বলেছিলেন স্বরাজি দ্বীপ। এটা মনে রাখতে হবে। এছাড়াও এখানে অনেকগুলো দ্বীপ আছে, রস দ্বীপ বা নীল দ্বীপ, হ্যাভলক দ্বীপ, এগুলো। এখানের মধ্যে কতগুলো আগ্নেয়গিরি আছে, আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছি। হচ্ছে কি, ব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি আছে এবং নারকন্ডাম হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি এখানে অবস্থিত। আন্দামানের উচ্চতম শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। এগুলো মনে রাখতে হবে। এখানকার এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলো মানুষ বসবাস করে যারা ওই এলাকার বাসিন্দা বা স্থানীয় উপজাতি, যেমন অঙ্গি, জারোয়া, সেন্টিলেনিজ, আন্দামানিজ, নিকোবরি, সম্পেন প্রভৃতি হচ্ছে এখানকার লোক। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে অফশোর বলা হয়। অফশোর দ্বীপ মানে সমুদ্র থেকে একটু দূরে অবস্থিত দ্বীপ, অফশোর দ্বীপ বলা হয়। এই অঞ্চলের গুরুত্ব কী? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্ব কী? এশিয়ার বৃহত্তম এখানে কাঠের চেরাই কল আছে, তার নাম হচ্ছে চ্যাথাম। এই অঞ্চলে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, নারকেল প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। মৎস্য চাষ, পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে আন্দামানে। এখানে ভারতবর্ষে গুরুত্বপূর্ণ সেলুলার জেল আছে। তাহলে এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সংখ্যাটা জানলাম, ভাগটা বললাম, আন্দামান নিকোবর সম্পর্কে জানলাম। এবার লক্ষদ্বীপ। লক্ষদ্বীপ হচ্ছে পশ্চিম দিকে আরব সাগরে গড়ে উঠেছে। এখানে রাজধানীর নাম কি? কাপাডোকি। এটা এই লক্ষদ্বীপ দ্বীপটা 9 ডিগ্রি চ্যানেল দ্বারা মিনিকয় এবং লক্ষদ্বীপ এই দুটো দ্বীপকে ভাগ করেছে। এখানে আরও অনেক দ্বীপ আছে, মালদ্বীপ আছে কাছাকাছি, আমিন দ্বীপ আছে। এটাকে কি মনে হয়? আরাবল্লী পর্বতের নিমজ্জিত অংশ। যেমন ওইদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে হিমালয় পর্বতের নিমজ্জিত অংশ মনে করা হয়, এটাকে আরাবল্লী পর্বতের নিমজ্জিত অংশ বলে মনে করা হয়। এবং তার নিমজ্জিত অংশের ওপর প্রবাল কীট সঞ্চিত হয়ে এটা একটা প্রবাল দ্বীপ তৈরি হয়েছে। তাহলে কী দ্বীপ? প্রবাল দ্বীপ, একমাত্র ভারতের প্রবাল দ্বীপ, মনে রাখতে হবে তোমাদের। এর মধ্যে এই লক্ষদ্বীপের মধ্যে লক্ষদ্বীপ হচ্ছে সবথেকে বৃহত্তম এই অংশের মধ্যে। তাহলে এটা আমরা জানলাম। এই অংশের গুরুত্বপূর্ণ কী কী? এটি পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে অল্প স্বল্প, তাছাড়া এর খুব বেশি গুরুত্ব নেই। তাহলে এই হলো আজকের আমাদের উপকূলীয় সমভূমি এবং দ্বীপসমূহের আলোচনা। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আরও তৈরি হয়ে যাবে। সামনে পরীক্ষা, চটপট তৈরি হয়ে নাও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।